Hello, sir. Hello, Nazabin. Sir, I was having some internet issues. I think it's Okay, right now, can we start then? yes, sir. Okay, we'll talk later. Huh? All right, sir. So, in the last two classes, we have completed chapter 1 to 4, right? Yes. So today we're gonna start with chapter 5. Let me share the book with you. Now, impact on external influences. Oh, we have completed 3 chapters, right? This is chapter 4 that we are going to talk about. Okay. So, what does this chapter actually we're going to learn about? আমরা এই চ্যাপ্টার থেকে কি কি শিখব actually? Basically হচ্ছে যে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের কারণে বিজনেসে যা যা ইমপ্যাক্ট করে সেই ইমপ্যাক্ট গুলো নিয়েই হচ্ছে কি আজকে আমরা কাজ করব। হ্যাঁ, যেমন একটা বিজনেসে কিন্তু দেখবেন বাইরে থেকে অনেক ইনফ্লুয়েন্স আসে, বাইরে থেকে অনেক প্রবলেম আমাদের ফেস করতে হয়, মানে বিজনেসকে ফেস করতে হয়। সেই ফেস গুলার নিয়েই হচ্ছে কি আমরা কথা বলবো অ্যাকচুয়ালি। ওকে, সো লেট আস ডিসকাস। First of all, what is external influences? Basically, তোমার প্রত্যেকটা বিজনেসেরই কিন্তু they have to deal with some, emergency facts, or they have to deal with some unintentional things যেগুলো হচ্ছে গিয়ে আপনার তাদের কন্ট্রোলে থাকে না। এটা বাইরের আবহাওয়ার জন্য বা বাইরের তোমার হচ্ছে গিয়ে কি বলা যায় এটাকে, বাইরের কোন একটা ইনসিডেন্টের জন্য যেটা আমাদের বিজনেসে হয়তো বা ইফেক্ট পড়তেছে বা ইফেক্ট পড়ে যায়, যেটা আমাদের কন্ট্রোলের বাইরে থাকে। তো সেই এক্সটার্নাল ইনফ্লুয়েন্স নিয়ে হচ্ছে কি আমরা বেসিক্যালি ডিসকাস করব। সো ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে পেস্টেল অ্যানালাইসিস। নাও পেস্টেল হচ্ছে গিয়ে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটাকে হচ্ছে গিয়ে আমরা বলি কি P for political, E for economic, S for social, T for technological, L for legal, E for environmental. Now, political issue কিন্তু it's a very common thing, যেটা আমরা বাংলাদেশে কিন্তু খুব রিসেন্টলিও দেখতে পাচ্ছি, এর আগেও কিন্তু আমরা দেখতে পেরেছিলাম, রাইট? তো বিজনেস যখন আমরা করতে চাই, আমরা যখন বিজনেস করি, আমরা কি দেখি, আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা ফেস করি যে দেখা গেছে যে পলিটিক্যাল একটা প্রেসার ক্রিয়েট হয়, বা হচ্ছে গিয়ে তোমার দেখা গেছে যে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টে দেখা গেছে আমাদের বিজনেসে কিন্তু অনেক টাইপের ক্ষতিও হয়ে যায়। যেমন রিসেন্টলি আমি যেটা বললাম যে ইয়েলো কথা যে বললাম, ইয়েলো কোম্পানির যদি কথা বলি, ইয়েলো কোম্পানি ইজ বেসিক্যালি সে কি পলিটিক্যাল শিকার, এছাড়া আর কিছুই না। কি বললাম বুঝতে পারছি? আদারওয়াইজ বিজনেসে কিন্তু কোনো ইফেক্ট ছিলই না, কোনো প্রবলেমে কিন্তু ছিল না, রাইট? ওকে, সো দেখা গেছে কি হচ্ছে যে এখন মালিক হয়তো বা দোষী হইতে পারে, বাট ইয়েলোর আন্ডারে কিন্তু অনেক এমপ্লয়ি আছে যারা কাজ করতো, তারা সবাই কিন্তু বেকার হয়ে গেল, রাইট? ওকে, মেজাবিনের কি হলো? লিভ দিয়ে নিয়েছে মেজাবিন। আচ্ছা, মেজাবিন আসলে তারপর শুরু করবো স্যার, এটা তো আবার ট্রেস করতে পারবে না, তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, রাইট? Yes, sir, but আমার হচ্ছে আবার একটা ক্লাস আছে 6:45 ও আপনার ক্লাস আছে? হ্যাঁ, 6:45 এ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে মুভ অন করি। হ্যাঁ, Yes. ওকে, সো পলিটিক্যাল নিয়ে আমরা কথা বললাম। স্যার, হোয়াট হ্যাপেন্ড টু ইউ মেজাবিন? ইজ দেয়ার এনি নেটওয়ার্ক ইস্যু? Sir, my Wi-Fi was actually disturbing. Then I bought mobile data, and now it's disturbing again. I don't know why. আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, নো ওয়ারিজ, লেটস স্টার্ট। সো পলিটিক্যাল নিয়ে তো আমরা কথা বললাম, তারপরে হচ্ছে সোশ্যাল। আচ্ছা, পলিটিক্যাল আমি যদি পয়েন্টস গুলো যদি বলি, যেমন তোমার ধরো যে অনেক মেম্বাররা আছে যারা ট্রেডিং ব্লকে জয়েন করে অথবা লিভ নিয়ে নেয়, বেসিক্যালি এমপ্লয়িজদের কথা যদি বলি আমরা,
প্লাস হচ্ছে গিয়ে তোমার ন্যাশনাল সিকিউরিটির একটা প্রবলেম থাকে, যেমন হচ্ছে গিয়ে অনেক সময় কি হয় যে আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য উই টেক সাম ডিসিশনস বা গভর্নমেন্ট টেক সাম ডিসিশনস, যেটা হয়তো বা বিজনেসের অনেকটা ইফেক্ট পড়ে। ট্রেড ইউনিয়ন থেকে অনেক প্রেসার ক্রিয়েট করা হয় এমপ্লয়িজ রাইট নিয়ে, যখন হচ্ছে গিয়ে তারা প্রেসার ক্রিয়েট করে তখন বিজনেসে হ্যাম্পার পড়ে যায়। প্লাস হচ্ছে গিয়ে তোমার গভর্নমেন্ট যখন চেঞ্জ হয়ে যায় তখন তোমার তোমার দেখা গেছে যে দেশের বিজনেসের কালচারই চেঞ্জ হয়ে যায়। কি বললাম বুঝতে পেরেছি? তো তারপরে আমি যদি কথা বলি ইকোনমিক। নাও হোয়াট ডাজ ইকোনমিক বেসিক্যালি মিনস? ইকোনমিক কি? বেসিক্যালি হচ্ছে গিয়ে যে বিজনেসের যদি ধরো যে দেশের যদি ইকোনমিতে ঘাটতি থাকে বা দেশে যদি ইকোনমিক্যাল চেঞ্জেস আসে, তখন কিন্তু কি বিজনেসেরও চেঞ্জেস নিয়ে আসতে পারে। যেমন ধরো ফর এক্সাম্পল ইকোনমিক চেঞ্জেস বলতে কি, যেমন আমাদের অনেক সময় আমাদের কি হয়, জিডিপি যখন ভালো থাকে, জিডিপি যখন রাইজ করে, তখন কিন্তু দেশে ইকোনমিক গ্রোথ হয়। তোমার হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষের লিভিং স্ট্যান্ডার্ড বাড়ে এবং এতে কি আনএমপ্লয়মেন্ট কমতে থাকে, প্লাস এমপ্লয়মেন্ট লেভেলও কি বাড়তে থাকে। কি বললাম বুঝতে পেরেছি? ওকে, সো এইটা কিন্তু তোমার বিজনেসের জন্য একটা পজিটিভ সাইড। এবং এতে কি হয়, আমার যেহেতু নাকি আমি যখন বেশি বেশি কামাবো তখন কিন্তু আমি বেশি বেশি খরচও করবো, রাইট? তার মানে কি, তখন কিন্তু আমার ডিমান্ড মানে প্রোডাক্টের ডিমান্ডও কিন্তু তখন মোটামুটি ভালোই থাকে, রাইট? কারণ সবার হাতেই টাকা আছে। কি বললাম বুঝতে পেরেছি স্যার? আচ্ছা, সো অনেক সময় হয় কি, দেখা গেছে তোমার আনএমপ্লয়মেন্ট যখন আমাদের ফল করে, মানে এই যে যেটা বললাম, আনএমপ্লয়মেন্ট ফল করলে কি হয়, আমাদের কিন্তু বিজনেসের ডিমান্ড বেড়ে যায়। তারপরে হচ্ছে গিয়ে তোমার দেখা গেছে যে একটা স্টেবল প্রাইস অনেকটা সার্টেনিটি ক্রিয়েট করে ফেলে। যেমন এটা তখন কি হয়, যখন আমি দেখতেছি যে আমার একটা স্টেবল প্রফিট আমার আসতে আছে, তখন কিন্তু আমি ফিউচারে আরো বেশি ইনভেস্ট করার একটা মোটিভেশন পাই। প্লাস হচ্ছে গিয়ে তোমার এক্সচেঞ্জ রেট, ধরো ফর এক্সাম্পল ইফ আই এম এক্সপোর্টার, আমি যদি এক্সপোর্ট করে থাকি প্রোডাক্ট, আমার এক্সচেঞ্জ রেট যদি ডেপ্রিসিয়েট হয় তখন কিন্তু আমার ডিমান্ড অনেক হাই হয়ে যায়। কেন? কারণ আমার টাকার মান কমে গেছে, তার মানে কি আমার প্রোডাক্টটা বাইরের দেশে চিপ হয়ে গেছে, রাইট? কি বললাম বুঝতে পেরেছি স্যার? তারপরে হচ্ছে গিয়ে যখন ইন্টারেস্ট রেট যখন কম থাকে, মানে লোনের ইন্টারেস্ট রেট যখন কম থাকে, প্লাস সেভিংস এরও ইন্টারেস্ট, মনে আছে স্যার লাস্ট ক্লাসে কিন্তু আমরা মনিটারি পলিসি নিয়ে কথা বলেছিলাম, রাইট? তো মনিটারি পলিসিটা আমি বলেছিলাম না যে ইন্টারেস্ট রেটটা গভর্নমেন্টের হাতেই থাকে, রাইট? গভর্নমেন্ট আইদার সেভিংস এর ইন্টারেস্ট বাড়িয়ে দেয় প্লাস লোনের ইন্টারেস্ট বাড়িয়ে দেয়, অথবা কি সেভিংস প্লাস লোনের ইন্টারেস্ট কমিয়ে দেয়। কি বললাম বুঝছি স্যার? আচ্ছা, তো এখন কি হচ্ছে, তোমার দেখা গেছে যে আমাদের যখন হচ্ছে গিয়ে তোমার এক্সচেঞ্জ রেট এই তোমার হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেট যখন আমরা কমে দিই, তখন কি কনজিউমাররা ডিসকারেজ হয় সেভ করার জন্য, এবং তারা তখন কনজিউম অনেক বেশি করে। তো কনজিউম যদি বেশি করে তাহলে কি বিজনেসের ইনভেস্টমেন্ট এই তোমার হচ্ছে গিয়ে ডিমান্ডও বেড়ে যায়। এতে তোমার ইনভেস্টাররাও এনকারেজ হয় আরো বেশি ইনভেস্ট করার জন্য, রাইট? বুঝছি? আচ্ছা, সো তোমার হচ্ছে গিয়ে আবার অনেক সময় কি রিসেশনের সময় কি হচ্ছে, তোমার বিজনেস কিন্তু অনেক বেশি সাফার করে। রিসেশন কখন হয়? যখন হচ্ছে গিয়ে তোমার প্রোডাক্টের ডিমান্ড থাকে না, এবং হচ্ছে গিয়ে বিজনেস একদম বসে যায়, মানুষ সেভিংস করার চিন্তা করে বেশি রাদার দেন কনজিউমিং। কি বললাম বুঝছি? সো লেটস টক অ্যাবাউট সোশ্যাল দেন। আমরা সোশ্যাল নিয়ে একটু কথা বলি। সো অনেক সময় কি হয়, তোমার হচ্ছে গিয়ে লাইক সোশ্যাল চেঞ্জ বা কালচারাল চেঞ্জ, এটা কিন্তু আমাদের মানে কিছুটা প্রায় কিছুটা সময় পার হলে পরে কিন্তু আমাদের এই চেঞ্জেসটা আসে, রাইট? যেমন ইফ ইউ জাস্ট গো ইন 2010, 9 or 2000, আমি মানে রিসেন্টলি বলছি, ধরো 2010 সালের কথা বা 2008 বা 2007-এ আমরা যেই ক্যাটাগরির ড্রেস পরতাম, এখন কি আমরা সেম ক্যাটাগরির ড্রেস পরি স্যার? No, sir. There has been a change, right? Even 90s-এ আমরা যে ক্যাটাগরির ড্রেস পরতাম, বা 90s-এ তো আপনারা ছিলেন না হয়তোবা, ঠিক আছে,
আমরা যে 90s যখন আমরা যেই ক্যাটাগরির ড্রেস পরতাম, এখন আমরা দেখলে পরে হাসি, আরে কি কি টাইপের ড্রেস ছিল এর আগে। আবার 80s বা হচ্ছে কি তোমার ধরো 90s এর আর্লি 90s বা 1980s এর কথা যদি বলি, ওই টাইমে আবার কি একটা আলাদা টাইপের ফ্যাশন ছিল, রাইট? তো দেখা গেছে কি যে মানে ট্রেন্ড কিন্তু অনবরত চেঞ্জ হতেই থাকে, রাইট? ইট ডিপেন্ডস অন দা culture, it depends on the society's what society is accepting, ঠিক আছে? এটার উপর কিন্তু ডিপেন্ড করে, রাইট? কি বললাম বুঝতে পেরেছি? যেমন ধরো তোমার আগের দিনের মানুষ কিন্তু পড়াশোনা খুব একটা বেশি জানতো না, তো তাদের তোমার হচ্ছে গিয়ে they used to like Pushpa categories dress. Do you know what is Pushpa? Yes sir. Pushpa মুভি দেখছেন আমরা? Yes sir. হ্যাঁ, তো পুষ্পা মুভিতে যেরকম পুষ্পা যেরকম ড্রেস পরে, সেরকম ড্রেস কিন্তু কি আমরা মোটামুটি হচ্ছে গিয়ে তোমার দেখা গেছে কি যে যারা একটু ইলিটারেট ছিল বা পড়াশোনা ঠিক মতো জানে না, তারা কিন্তু এই ক্যাটাগরির ড্রেসটাকে বেশি প্রাধান্য দিত, রাইট? আবার দেখা গেছে কি যারা একটু এডুকেটেড বা শিক্ষাগত যোগ্যতা যখন ভালো মানে ভালো থাকে, তারা কিন্তু মনে করো খুব ডার্ক মানে ব্রাইট কালার কিন্তু খুব একটা বেশি পছন্দ করে। They like sober colors, right? Because it suits them. Actually, the main thing is, ঠিক আছে? তো এটাও কিন্তু সোশ্যাল চেঞ্জেস এর কারণে বা সোশ্যাল অ্যাক্টিভিটির চেঞ্জের কারণে কিন্তু এই জিনিসটা হচ্ছে। ওকে, তোমার আবার আরেকটা ব্যাপার হচ্ছে কি, ইট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ পপুলেশন। কারণ আমাদের যেমন ধরো ফর এক্সাম্পল বাংলাদেশে যদি ইয়াং জেনারেশনের পপুলেশন অনেক বেশি পায়, তার মানে হচ্ছে গিয়ে কি আমার ফ্যান্সি ড্রেস বা হচ্ছে গিয়ে তোমার একটু স্পোর্টি ড্রেস, এগুলাই কিন্তু আমরা খুব বেশি পছন্দ করবো, রাইট? আবার যদি ধরেন 10 বছর পরে আমাদের বাংলাদেশে কিন্তু আর ইয়াংদের জেনারেশন কিন্তু বেশি থাকবে না, তখন কি এজড জেনারেশনের তোমার হচ্ছে গিয়ে এটা পপুলেশনটা অনেক বেশি থাকবে, রাইট? তো তখন কিন্তু আবার ওই ফ্যান্সি বা স্পোর্টি এগুলা কিন্তু তখন আর মানুষের চাহিদা থাকবে না, মানে বেশি মানুষের চাহিদা থাকবে না। কি বললাম বুঝতে পেরেছি? তো এটাই হচ্ছে কি সোশ্যাল চেঞ্জ। তো যখন when there is a changes in the society, তখন কিন্তু আমাদের প্রোডাক্টেও কিন্তু চেঞ্জেস আসতে হয়। বুঝছি স্যার? ওকে ফাইন। যেমন দেখো এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, জাস্ট গিভ মি আ মিনিট স্যার, একটা মিনিট। Dear student, I'm extremely sorry for the delay. Hello, Katrina. Yes sir. All right. Mezabin, are you there? Yes sir. Yes sir. Sorry sir, sorry. আমি actually একটা গার্ডিয়ান আসলেন, কথা বলতে হলো তার সাথে, সরি ফর দ্যাট। আচ্ছা, লেটস স্টার্ট বাবা। হ্যাঁ, সোশ্যালে ছিলাম আমরা, রাইট? Yes. সোশ্যাল কি ডান নাকি? বুঝতে পেরেছি সোশ্যাল কি? আচ্ছা, তারপরে যে পপুলেশন নিয়ে কথা বলছিলাম, তো দেখেছি একটা সার্টেন মানে যেই এইজের পপুলেশন বেশি, সেই এইজের ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু ডিমান্ডটা বাড়বে, রাইট? কি বললাম বুঝতে পেরেছি স্যার? তারপরে আসি হচ্ছে গিয়ে তোমার অনেক সময় হয় কি যে দেখা গেছে তোমার মাইগ্রেশন যখন ইনক্রিজ করে, যেমন ধরো তোমার এমন হয় না, যেমন আগে কিন্তু এমন ছিল যে ঢাকা ইজ এ সেন্টার প্লেস, মানে ঢাকা মানেই ঢাকাই সব ট্রেডিং হবে, ঢাকাই সব লোকজন, ঢাকা ছাড়ার অন্য কোথাও কেউ পাত্তা দিত না। এখন কিন্তু ইফ ইউ থিঙ্ক দ্যাট, এখন তুমি যদি দেখো যে চিটাগং ইজ আ ভেরি ওয়েল নোন সিটি, রাইট? এবং চিটাগাংয়ে কিন্তু মোটামুটি ভালো ডিমান্ড আছে, রাইট? তো এখন কি হয়েছে, ঢাকার কিছুটা ডিমান্ড হলো কিন্তু কমছে, বিকজ চিটাগাংয়ে সব ট্রেডিং কিন্তু হয়ে গেছে মোটামুটি, রাইট? তারপর যদি বলি ধরো বরিশালের কথা বলি বা নোয়াখালীর কথা বলি বা সিলেটের কথা বলি, দিস সিটিজ হ্যাভ চেঞ্জড আ লট, ঠিক আছে? এখন আমরা কিন্তু ওইগুলাকে একদম মানে ফুললি ভিলেজ বলতে পারবো না, মোটামুটি শহর ক্যাটাগরি কিন্তু হয়ে গেছে, বিল্ডিংস, হাই রাইজ বিল্ডিংস হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার স্কুলস বলো বা হচ্ছে গিয়ে তোমার মেডিকেল ইসের কথা যদি বলো, যেমন
তোমার হচ্ছে গিয়ে এই হসপিটালস এর কথা বলো, সবই কিন্তু মোটামুটি ওইখানে অ্যাভেলেবেল আছে, রাইট? যেটা আগে কিন্তু ছিল না। So it happens due to migrations, right? Because a large number of people কিন্তু এক এক জায়গায় মুভ করছে, right? Yeah. বুঝছি স্যার? Yes. Let's talk about technological. Now, টেকনোলজিক্যাল কি, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টও কিন্তু কি একটা বিজনেসের পুরো মুভমেন্টই চেঞ্জ করে ফেলে। কি বললাম বুঝছি স্যার? যেমন আমরা কিন্তু দেখতে পাই, যেমন ধরো অনেক তোমার হচ্ছে গিয়ে there are a certain number of আচ্ছা ঠিক আছে স্যার। আজকে মানে এমন একটা অবস্থা, সমানে একজনের পর একজন ঠিক এই টাইমে, বুঝছেন স্যার? আমাদের অনলাইন ক্লাসে একজনের উপর একজন লোক আসতে আছে, ঠিক আছে? আচ্ছা আমি শেষ করছি স্যার, টেকনোলজিক্যালি যাই। সরি ফর দ্য মিস ইন্টারাপশন স্যার, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এমনটা হয় না, আজকেই হচ্ছে কেন আমি জানি না। মানে এতক্ষণ ধরে কোনো লোক নেই, এখন হঠাৎ করে লোকজনের অনেক তোমার বাল্ক বা চাল অ্যামাউন্ট অফ লোকজন চলে আসছে। যাই হোক, লেটস স্টার্ট। টেকনোলজিক্যাল দেখেছি কি, টেকনোলজির চেঞ্জেস এর কারণে কি হয় আমাদের কিন্তু বেসিক্যালি তোমার বিজনেসেরও কিন্তু কি ইভলভমেন্ট হয়, রাইট? যেটাকে আমরা ডাইনামিক মার্কেট বলেও কিন্তু আমরা কাজ করেছি, রাইট? কি বললাম বুঝতে পেরেছি? সো দিস সোর্ট অফ থিংস তোমাদের কাছে যে এটা কিন্তু আমাদের খুবই কমন, এই ডেভেলপিং কান্ট্রিজ এর ক্ষেত্রে হোক বা ডেভেলপ কান্ট্রিজ এর ক্ষেত্রে হোক, ঠিক আছে? এখন অনেক ক্ষেত্রে কি করে, এই টেকনোলজি কিন্তু আমাদের প্রোডাক্ট লাইফ সাইকেলটাকে শর্ট করে ফেলতেছে, রাইট? কি বললাম বুঝতে পারছি? আচ্ছা, তারপরে যদি আসি তোমার হচ্ছে গিয়ে অনেক সময় কি হয় যে, যেমন ধরো যে এই টেকনোলজির জন্য কিন্তু আমাদের অনেক এমপ্লয়িরাও কি আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে, বিকজ টেকনোলজি ইজ রিপ্লেসিং দ্য লেবার্স, রাইট? ক্লিয়ার? সো ইভেন সোশ্যাল মিডিয়ার ডেভেলপমেন্টের কারণে কি হয়েছে, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমার কনজিউমারকে রিচ করতে পারছি, যেটা হয়তো আগে পারতাম না। বুঝছি স্যার? ওকে, তারপরে আসে হচ্ছে গিয়ে কি লিগাল। নাও তোমার দেখা গেছে কি যে অনেক ক্ষেত্রে কি হয়, তোমার গভর্নমেন্ট কিন্তু তোমার অনেক সময় কি হয় বিজনেসের লেজিসলেশন বলো বা লস, হ্যাঁ, ওই লস গুলা কিন্তু চেঞ্জ করে নিয়ে আসে, বিকজ যাতে কান্ট্রির একটা ভালো বেনিফিট হয়। কি বললাম বুঝতে পারছি? যেমন তোমার ধরো ট্যাক্স এর কথা যদি বলি, ট্যাক্সের যে পেমেন্ট আছে, ট্যাক্সের পেমেন্ট কিন্তু আজকে যা আছে কালকেও যে তাই থাকবে, ইট ডাজন্ট মিন। আমাদের দেশের ডেভেলপমেন্টের কারণে কিন্তু ট্যাক্সের অ্যামাউন্ট বাড়েও, আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কমানো দেয়, ইট ডিপেন্ডস, রাইট? যদিও কখনো কমায় না, বাট বেশিরভাগ সময় বাড়াই। দেখা গেছে যে এই ট্যাক্স বাড়ালে পরে কিন্তু প্রোডাক্টের প্রাইসও বেড়ে যায়, প্রোডাক্টের প্রাইস বাড়লে কিন্তু বিজনেসে একটা বাজে ভাবে ইফেক্ট পড়ে। কি বললাম বুঝছি স্যার? ঠিক আছে। ইভেন তোমার দেখা গেছে তোমার ধরো অনেক সময় কি হয় যে হেলথ এন্ড সেফটির কারণে আমাদের অনেক ক্ষেত্রে কি হয় যে অনেক প্রোডাক্টে অনেক অনেক আইন করে দেয়, যে আইনের জন্য তোমার দেখা গেছে প্রোডাক্টের টেস্ট এন্ড প্রেফারেন্সটা চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো ফর এক্সাম্পল ধরো সুগার আমাদের শরীরের জন্য ক্ষতি করতেছে, রাইট? তো গভর্নমেন্ট হয়তো বা ল করে দিল যে তুমি এত পার্সেন্ট অ্যামাউন্ট বা এত কেজি তুমি সুগার তোমার দিতে পারবা, এর বেশি তুমি দিতে পারবা। তো এরকম যদি তোমার ধর একটা ক্রাইটেরিয়া সেট করে দেয়, তখন কিন্তু আমার প্রোডাক্টের টেস্ট বা প্রেফারেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছি? বা এমনও হইতে পারে ধরো যেরকম ওই যে ইসেতে আমরা যদি যেরকম তোমার ধরো ওই যে বেভারেজ গুলা যে আছে, বেভারেজ গুলোতে কিন্তু তোমার একটা লিমিটেশন দেওয়া থাকে।
তুমি এত পার্সেন্ট ইউজ করতে পারবে, এত পার্সেন্ট ইউজ করতে পারবে না। তো এই লিমিটেশনের জন্য কিন্তু বেভারেজের টেস্ট অনেকটাই চেঞ্জ হয়ে গেছিল, যে কারণে কিন্তু আমাদের প্রোডাক্টের ইফেক্টটাও কিন্তু আমরা দেখতে পেরেছি, রাইট? হ্যাঁ। তো এবার আসি হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টাল তো আমরা বললাম যে এনভায়রনমেন্টাল কি, যে যেমন ধরো যে তোমার একটা স্বাভাবিকভাবে কি, যেটা এনভায়রনমেন্টের, যেই প্রোডাক্টটা এনভায়রনমেন্টের সাথে স্যুট করবে সেই প্রোডাক্টটাই কিন্তু কনজিউম মানে কাস্টমারের ডিমান্ড অনেক হাই থাকে, রাইট? প্লাস হচ্ছে গিয়ে তোমার দেখা গেছে যে আমরা তোমার দেখা গেছে যে উই ডু বার্ন ফসিল ফুয়েলস ফর দ্য রিনিউয়েবল এনার্জি বা রিসোর্সের জন্য, রাইট? তো এটা কি হচ্ছে, এটা কিন্তু তোমার দেখা গেছে যে আমাদের বিজনেসে একটা নতুন ভাবে অপরচুনিটি ক্রিয়েট করে দিচ্ছে। প্লাস আবার অনেক সময় কি হয়, দেখা গেছে তোমার এনভায়রনমেন্টে কিন্তু আমার বিজনেসের ক্ষতিও করে দেয়, যেটা আমরা লাস্ট ক্লাসে কিন্তু বলছিলাম, রাইট? যে বৃষ্টির কারণে অনেক সময় ফার্মিং এর কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। ওকে, সো পেস্টেল নিয়ে তো আমরা কথা বললাম। এবার আসলে হচ্ছে কি, হোয়াট আর দ্য ইম্প্যাক্ট অফ এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস। নাও হোয়াট আর দ্য ইম্প্যাক্ট অফ এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস, যেমন তোমার দেখা গেছে যে আমরা কিন্তু এই ইম্প্যাক্ট গুলা নিয়েও কিন্তু কথা বলেছি পেস্টেলে, যখন কথা বললাম যে আমাদের বিজনেসে দেখা গেছে যে তোমার এনভায়রনমেন্টাল চেঞ্জেস কারণে বা টেকনোলজিক্যাল চেঞ্জেস কারণে আমাদের কিন্তু ডিমান্ড হাই হয়েছে বা ডিমান্ড কমে গেছে, রাইট? ডিমান্ড বাড়ছে বা ডিমান্ড কমছে, এই টেকনোলজি এই তোমার চেঞ্জেস গুলা কিন্তু আমরা বলছি, রাইট? ইভেন কস্টের কথা কিন্তু আমরা বললাম। যেমন ধরো ওই যে আমরা কি বললাম, এই যে তোমার এই ইকোনমিক কন্ডিশন যদি ভালো থাকে তাহলে কি হয়, মানুষ কনজিউম করে বেশি, ডিমান্ডও অনেক ভারী হয়, রাইট? সো আমরা কিন্তু অলরেডি ইম্প্যাক্ট গুলা নিয়ে ডিসকাস করেছি স্যার। স্টিল নাও ডু উই হ্যাভ এনি প্রবলেম অ্যাবাউট দ্য কস্ট, ডিমান্ড? কোনো প্রবলেম আছে? নো স্যার। ওকে, ফাইন। সো অপারেশনাল মেথডস নিয়ে আমি কথা বললাম, আমি কিন্তু অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি। লেটস ডিসকাস অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ দ্য মার্কেট। সো উই নো দ্যাট মানে মার্কেটের স্ট্রাকচার কি হতে পারে, আইদার কম্পিটিটিভ হইতে পারে অথবা আনকম্পিটিটিভ হইতে পারে। কি বললাম বুঝতে পারছি? কম্পিটিটিভ মার্কেটে যেটা হয় সেটা হচ্ছে কি, দেয়ার কনজিউমার ডু গেটস আ লট অফ বেনিফিট। কিভাবে কনজিউমার বেনিফিট হয়? কারণ হচ্ছে গিয়ে একটা কম্পিটিটিভ মার্কেটে তুমি চাইলেও প্রাইসটাকে হাই রাখতে পারবা না। You have to go similar with the price range, the price that the competitors had set for. কি বললাম বুঝতে পেরেছি? Yes. So plus second of all হচ্ছে কি, আনকম্পিটিটিভ মার্কেট ক্ষেত্রে কি হতে পারে, যেমন there are some monopoly market অথবা oligopoly market. Now monopoly market বলতে কি, সিঙ্গেল ফার্ম যখন একা পুরো মার্কেটটাকে ডমিনেট করে সেটাই হচ্ছে মনোপলি মার্কেট। কি বললাম বুঝতে পেরেছি স্যার? Yes. তো এরকম আমরা দেখি হচ্ছে কি, যেমন ধরো এই যে ওয়াসার, আমরা ওয়াসার পানি সবাই ইউজ করি না? এই ওয়াসার পানি কি হচ্ছে, পানির মধ্যে ময়লা থাকুক যাই থাকুক আমরা কি চাইলেই চেঞ্জ করতে পারবো? বিকজ দিস ফার্ম ইজ ডমিনেটিং দ্য এন্টায়ার নেশন, রাইট? সো ও আমাকে যদি এখন ময়লা পানি দেয়, আমার কিন্তু ময়লা পানি নিয়েই চলতে হবে, ময়লা পানি দিয়ে গোসল করতে হবে, কিচ্ছু করার নেই। বললাম বুঝতে পারছি? এখন সে যদি প্রাইস সেট করে 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা, যা প্রাইস বললাম সেই প্রাইস দিয়ে কিন্তু ওয়াটার নিতে হবে, রাইট? বুঝছি স্যার? আর অলিগোপলি হচ্ছে গিয়ে যখন ফিউ ফার্মস ডমিনেট দ্য মার্কেট, যেটা হচ্ছে টেলিকমিউনিকেশনে। যেমন আমাদের টেলিকমিউনিকেশন মার্কেটে যদি দেখি আমরা, কে কে আছে? গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি, আর কেউ আছে? এয়ারটেল তো রবি কোম্পানি, আর কেউ আছে স্যার? হ্যালো, নাই কিন্তু, রাইট? তার মানে কি, এই কয়েকটা ফার্মে কিন্তু বেসিক্যালি পুরো টেলিকমিউনিকেশন মার্কেটটাকে চালাচ্ছে। তো এখন তারা যদি তিনটা মার্কেট যদি একসাথে চিন্তা করে যে আমরা আজকেই ইন্টারনেটের কস্ট প্রাইস বাড়ায় দেব, কলিং কস্ট বাড়ায় দেব, তাহলে তোমার হাতে কিছু করার আছে? ডু ইউ হ্যাভ এনি অল্টারনেটিভস? No. বুঝতে পেরেছি স্যার? Yes. অলরাইট। So the changing competitive environment. Now
কম্পিটিটিভ এনভায়রনমেন্ট কিভাবে চেঞ্জ হয়, যেমন তুমি দেখবা যে আগে আমাদের যদি ডিস্ট্রিবিউশন চ্যানেলটা যদি কথা বলি, আমরা ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কি, যেমন আগে কিন্তু মানে শুরুর দিকে যদি বলে যারা যে 90s বা ওই টাইমের কথা যদি আমি বলি, আগে ওই টাইমে কিন্তু আমরা দেখতাম কি যে একটা বিজনেসে তোমার ইফ ইউ টক অ্যাবাউট তোমার হচ্ছে গিয়ে দ্য প্যাটার্ন অফ ট্রেডিং, তো সেখানে আমরা কি দেখতাম, প্রডিউসার থেকে মানে ম্যানুফ্যাকচারার কি করতো, ম্যানুফ্যাকচারাররা প্রডিউসারের কাছ থেকে তোমার হচ্ছে গিয়ে গুডস মানে র ম্যাটেরিয়ালস গুলাকে এক্সট্রাক্ট করে নিত, রাইট? কি বললাম বুঝছি? প্রডিউসার র ম্যাটেরিয়ালস এক্সট্রাক্ট করতো, ওই র ম্যাটেরিয়ালসটা কিন্তু কারা, ম্যানুফ্যাকচারাররা। ম্যানুফ্যাকচারাররা ওই র ম্যাটেরিয়ালস কিনে ফিনিশ গুডস এ কনভার্ট করতো, কনভার্ট করে কি করতো, হোলসেলাররা বাল্ক অ্যামাউন্টে ম্যানুফ্যাকচারের কাছ থেকে প্রডিউস মানে এটা পারচেস করতো, রাইট? তো আবার কি করতো, রিটেলাররা যারা আছে তারা হোলসেলারের কাছ থেকে স্মল বাল্কে সেগুলাকে পারচেস করতো, করে সিঙ্গেল পিসে কনজিউমারের কাছে বিক্রি করতো, রাইট? কিন্তু এই চেইন অফ ডিস্ট্রিবিউশনটা কিন্তু আস্তে আস্তে কি হয়ে গেল, শর্টেন হয়ে গেল। কেন? কারণ ডিউ টু কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। কারণ হচ্ছে কি হচ্ছে, একটা রিটেইলার সে চিন্তা করতেছে আমি হোলসেলার থেকে অল্প অল্প করে প্রোডাক্ট না নিয়ে আমি যদি ডিরেক্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে বেশি করে প্রোডাক্ট নিয়ে ডিরেক্ট যদি আমি কাস্টমারের কাছে বিক্রি করি তাহলে কেমন হয়? বুঝতে পেরেছি স্যার? আবার হোলসেলার চিন্তা করছে যে আমি যদি অল্প বাল্ক অ্যামাউন্টে রিটেলারের কাছে বিক্রি করতে পারি তাহলে আমি কাস্টমারের কাছে বিক্রি করলে কি সমস্যা হচ্ছে? তারপরে কি মার্কেটটা আস্তে আস্তে ছোট হয়ে গেছে। প্লাস আবার ম্যানুফ্যাকচার চিন্তা করছে আমি যেহেতু র ম্যাটেরিয়ালস কে ফিনিশ গুডসে ট্রান্সফার করতেছি, আমি হোলসেলার বা রিটেলারকে না দিয়ে আমি যদি নিজেই ডিরেক্ট কাস্টমারকে দিই তাহলে তো হয়ে যায়। তো এইভাবে কি মার্কেটটা আস্তে আস্তে ছোট করে ফেলছে, রাইট? কারণ কি, এবং এতেও কি এনভায়রনমেন্টটা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে। বুঝতে পেরেছি স্যার? ক্লিয়ার? সো এবং এখানে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে কি কি ইম্প্যাক্ট আমরা ফেস করি, অনেক সময় কি হয় নতুন কোনো বিজনেস যদি এন্ট্রি নেয় তখন কি হয় আমাদের কম্পিটিশন কিন্তু কি আরো বাড়ে, রাইট? এবং এক্সিস্টিং বিজনেসদের কি হয়ে যায়, তখন এক্সিস্টিং বিজনেসদের তোমার কম্পিট করাও কিন্তু কি ডিফিকাল্ট হয়ে যায়। কি বললাম বুঝতে পারছি? তারপরে হচ্ছে গিয়ে যখন নতুন প্রোডাক্ট লঞ্চ হয়, নতুন প্রোডাক্ট লঞ্চ হলে পরে কি হয় আমাদের সবাই কি নতুনত্বটাই কিন্তু চায়, তো প্রোডাক্টের ভ্যারিয়েশন সবাই চায়, রাইট? তো তখন বিজনেস না চাইতেও ওই নতুন প্রোডাক্টটা তার এক্সিস্টিং প্রোডাক্ট থাকলে পরেও কি করার, তার কিন্তু নতুন প্রোডাক্টটা কি করতে হয় আবার পারচেস করতে হয় কাস্টমারের জন্য, রাইট? কি বললাম বুঝতে পেরেছি স্যার? অনেক সময় কি হয়, অনেক সময় মার্কেটে কনসলিডেশনও হয়ে থাকে। এরকম যেমন অনেক সময় কি হয় মার্কেট ফল করে, মার্কেট যখন ফল করে তখন কি হয় এক্সিস্টিং বিজনেস যারা আছে তারা অনেক বেশি বড় হয়ে যায়। এটা তখনই হয় যখন কিছু বিজনেসম্যান এমন আছে যাদের হাতে টাকা আছে, কিন্তু তোমার হচ্ছে কি মানে তাদের কাছে দে হ্যাভ লট অফ মানি, তাদের কাছে এত টাকা আছে যে তারা চাইলে পরে কি করতে পারে অন্য বিজনেসকে ডাউন করতে পারে। তো তারা পেনিট্রেশন প্রাইসিং মানে কি, তারা প্রাইসিং লেভেলটাকে এতটাই কমায় ফেলে যে যারা নিউ এন্ট্রেন্স আছে বা যারা অল্প মানে ছোট মার্কেট আছে তারা তখন কি ওই কম্পিটিশনে মানে টিকতে পারে না। ওই কম্পিটিশনে টিকতে না পারার কারণে তারা আস্তে আস্তে কি হয়ে যায় বিজনেস শাটডাউন করে ফেলে, এবং যখন তারা বিজনেস শাটডাউন করে ফেলে তখন এই বিজনেস গুলো কি হয়ে যায় অনেক বেশি বড় হয়ে যায় এবং একাই মার্কেট লিড করতে থাকে। কি বললাম বুঝছি স্যার? ক্লিয়ার? ওকে, সো আমরা নেক্সট ক্লাসে পটার্স 5 ফোর্সটা সহ আমরা আরেকটা চ্যাপ্টারও সলভ করব। হ্যাঁ স্যার? ওকে, আই এম সরি আজকে একটু ইন্টারাপ্ট অনেক বেশি হয়েছে। আই ডোন্ট লাইক ইন্টারাপশন ইন দ্য ক্লাস, বাট কেন জানি মানে এখন তো আসলে নিউ অ্যাডমিশনের টাইম, এই কারণেই হচ্ছে গিয়ে বেসিক্যালি অনেক গার্জিয়ান আসতেছে আর কি। ঠিক আছে, সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্য টুডেস ক্লাস। একটু হয়তো আপনাদের কিছু সময় আমি হয়তো নষ্ট করে ফেলেছি, বাট আমাদের নেক্সট ক্লাসে আমি একটু আপনারা প্রিপারেশন নিয়ে আসেন যে আমরা একটু সময়টা বাড়িয়ে ক্লাস করব। হ্যাঁ স্যার? ঠিক আছে, আজকে আমি একটু যেহেতু আপনার ক্লাস শুরু হয়ে যাবে এই জন্য আমি আজকে
এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কি আমরা হয়তো 5:15 স্টার্ট করবো। হ্যাঁ স্যার, ওকে বা 5টা বাজে শুরু করবো। হ্যাঁ, যাতে আমরা একটু টাইমটা বেশি দিতে পারি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ অন দ্য নেক্সট ক্লাস, বাই বাই।